শুরু করবো সেটা হচ্ছে গ্যালিলিওস লজ অফ ফলিং বডিজ। গ্যালিলিওস লজ অফ ফলিং বডিজ বা বাংলায় হচ্ছে গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রাবলী। তা প্রথম যে সূত্রটা গ্যালিলিও, তোমাদের বইতে অবশ্য এই গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলো যেভাবে আসলে আছে সেইভাবে কিন্তু নেই তোমাদের বইতে একটু স্কেচিলি আছে। আমি একদম এক্সাক্ট ভার্সনটাই পড়ার চেষ্টা করছি। তা এই গ্যালিলিওস লজ অফ ফলিং বডিজ তিনটি আছে। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে কি, অবাধে পতনশীল সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। আচ্ছা, এখানে একটা কথা লিখতে ভুলে গেলাম, সেটা এখানে লিখে নিতে হবে। স্থিরাবস্থা থেকে, একদম প্রথমে এই কথাটা জুড়ে দাও, স্থিরাবস্থা থেকে every object falling freely from rest fall with equal rapidity। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করব, গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলো হেডিং করেছো তো সকলে আশা করি। এই সূত্রগুলো আগে লিখে নাও, তারপর এক এক করে এক্সপ্লেন করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে, আচ্ছা, স্থিরাবস্থা থেকে কি বলছো? স্যার দেখতে পেয়েছি। বেশ, আচ্ছা এক সেকেন্ড লেখো, আমি আসছি। এক মিনিট। স্যার দেখতে পাচ্ছি না কিছু। তুমি যে দেখতে পাচ্ছ না সেটা তোমার ওখানে সমস্যা, আমার এখানে পরিষ্কার। বেশ, লেখো, আমি আসছি 1 মিনিট। স্যার এবার পাচ্ছি।
আচ্ছা, তোমাদের এটা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, থার্ড লটা লিখছি, থার্ড লটা লিখছি দাঁড়া। আচ্ছা, 3 নম্বর হচ্ছে স্থিরাবস্থা। তাহলে এটা মনে হয় ইয়ে নয়, শুধু চার্জার। প্রথম দেখি, প্রথম কালের বর্গের সমান। স্যার উপরের লাইনটা ভালো করে দেখতে পাচ্ছি না। স্যার অবরোহণের পর কি লিখলেন বুঝলাম না। কি বলছো? স্যার এই অবরোহণের পর কি লিখলেন বুঝলাম না। স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু যে উচ্চতা অবরোহণ করে তা পতনকালের বর্গের সমানুপাতিক। The height descended by a body falling freely from rest is directly proportional to the square of the time of fall. A. The height descended by a body falling freely from rest is directly proportional to the square of the time of fall. এই তিনটি ল, এই তিনটি ল একটু এক্সপ্লেন করব। এই পোর্শনটা লেখা হয়ে গেছে, মুছে দেবো বোর্ডটা। কিন্তু স্যার বর্গ কেন হলো? বর্গের সঙ্গে সমানুপাতিক। নিয়ম তাই বলে, মানে তুমি বলেছো যে কোথা থেকে পেলেন এরকম সম্পর্ক, তাই তো? হ্যাঁ স্যার। এইটা প্রশ্ন তো বুঝতে পেরেছি।
কিন্তু সেইটা বাবা বুঝতে গেলে তোমাদের কিছু এমন কিছু জিনিস শিখতে হবে সেগুলো যে এখনো শেখোনি। সেই জন্য সেই জায়গাটা বোঝানো তোমাদের পক্ষে একটু, বোঝার পক্ষে একটু কষ্টকর। মানে আমি চেষ্টা করতে পারি বড় জোর, দেখো যদি বুঝতে পারো। বেশ, প্রথম সূত্রটায় আসি। অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তু কথাটা মানে কি? অর্থাৎ যখন বস্তুটা পড়ছে তাকে কেউ বাধা দিচ্ছে না। আমরা যদি একটা কাগজকে না ভাঁজ টাঁজ করে বা না মুচকে যদি ছাদ থেকে ভাসিয়ে দিই, তাহলে কাগজটা কিরমভাবে পড়বে? হেলতে দুলতে কোথায় গিয়ে যে পড়বে তা ঠিক নেই। আবার ওই কাগজটাকে যদি মুচকে ছোট করে দিই, তাহলে তাকে একটু পরে একদম নিচে পড়ে যাচ্ছে। তাহলে তফাৎটা কেন হচ্ছে? আর তফাৎটা হচ্ছে যে যখন কাগজটাকে মুচকে দিচ্ছি তখন তার সারফেস এরিয়া বা ক্ষেত্রফল ছোট হয়ে যাচ্ছে, এবং তার ফলে সান্দ্রতাজনিত যে বাতাস তাকে বাধা দিচ্ছে নিচে নামবার জন্য, সেই বাতাসের বাধাটা নগণ্য হয়ে যাচ্ছে, ফলে সে সোজাসুজি পড়ছে। অর্থাৎ ভিসকাস রেজিস্টিভ ড্র্যাগ অফ দ্য এয়ার ডিমিনিশেস when we fold the paper। যখন আমরা মুচকে দিচ্ছি কাগজটাকে তখন ওই রেজিস্টিভ ভিসকাস ড্র্যাগটা অনেকাংশে কমে যাচ্ছে, না থাকার মতো। এবং সেই কারণেই কিন্তু তোমার বস্তুটা অবাধে পতন হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। এইটা প্রথম এক্সপেরিমেন্টটা করে দেখেন নিউটন। নিউটনের এই পরীক্ষাটাকে বলা হয় গিনি পলকের পরীক্ষা, বিখ্যাত পরীক্ষা। গিনি মানে হচ্ছে সোনার পয়সা আর কি, সোনার মোহর, তাকে গিনি বলা হয়। সেই গিনি বেশ যথেষ্ট ভারী জিনিস, বুঝতেই পারছো। আর তার সঙ্গে একটা পালক নিয়েছিলেন, পালক খুব হালকা। এইবার একটা এরকম লম্বা, এখানে এরকম একটা লম্বা নল, এই নলের মধ্যে যখন এর মধ্যে একটা গিনি এবং পালক নিয়ে হঠাৎ করে নলটাকে এইভাবে উল্টে দেওয়া হলো, তখন দেখা গেল গিনি এবং পালক উপর থেকে এরকম পড়তে আরম্ভ করলো। এই ধরো এই পালক, কিন্তু খানিকটা পরে দেখা গেল পালকটা আস্তে আস্তে নামছে, কিন্তু গিনিটা ততক্ষণে পড়ে গেছে। এখানে এখন ভেতরে এয়ার ইজ প্রেজেন্ট, বাতাস উপস্থিত আছে। অর্থাৎ বাতাস কিন্তু গিনিটায় কম বাধা বল প্রয়োগ করছে, পালকটায় অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করছে। কিন্তু পালকটা বুঝতে পারছো গিনির চেয়ে অনেক হালকাও বটে। তোমাদের মনে হতেই পারে যে হালকা বস্তু দেরি করে নামছে, ভারী বস্তু তাড়াতাড়ি নামছে। ঘটনাটা তা নয়। তা এই পরীক্ষাটা তখন নিউটন করলেন কি, এই একই সিস্টেমের মধ্যে নিলেন, নিয়ে ভেতরে হাওয়াটাকে টেনে বার করে দিলেন ওই বায়ু নিষ্কাশন পাম্প চালিয়ে। তাহলে এইখানে ওই একই সিস্টেমে গিনি এবং পালক, এইখানে এয়ার ইজ ইভ্যাকুয়েটেড, বাংলায় কি দাঁড়ায়? বাতাস নিষ্কাশন করা হয়েছে। দেখা যাবে গিনি পালক একই সঙ্গে পড়ছে, এখানেও গিনি পালক একই সঙ্গে এসে পড়েছে। অর্থাৎ সোজা কথায় দেখো, এখানে হালকা বস্তু গিনি নয়, হালকা বস্তু পালক, ভারী বস্তু গিনি। এবার ভারী বস্তু যখন উপর থেকে পড়ছে তখনও যতটা টাইম লাগলো পড়তে, হালকা বস্তুটাও পড়তে ততটাই টাইম লাগলো। তা সুতরাং ভারী বস্তু তাড়াতাড়ি পড়বে, হালকা বস্তু দেরি করে পড়বে, তা কিন্তু সত্যি নয়। তার মানে সোজা কথায় এই বায়ুর বাধাটা অতিক্রম করলে, বায়ুর বাধাটাকে সরিয়ে দিলে, আমরা যে কারণে ওই বাংলায় একটা শব্দ ব্যবহার করছি অবাধে পতনশীল। অবাধে পতনশীল মানে যেখানে কোনো বাধা নেই, ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট। আর হ্যাঁ, আরো একটা কথা গুরুত্বপূর্ণ এখানে, ফ্রম রেস্ট। প্রত্যেকটা বস্তু এখানে আমরা যে হিসেব করছি সেই হিসেবটা হচ্ছে স্থিরাবস্থা থেকে পতন। মানে অলরেডি তাদের একটা গতি হয়ে গেছে, তুমি একটা বল নিয়ে ছাদ থেকে নিচের দিকে ছুঁড়ে দিচ্ছ না, জাস্ট ছেড়ে দিচ্ছ। ছুঁড়ে দেওয়া আর ছেড়ে দেওয়ার মধ্যে তফাৎ আছে। ছেড়ে দিলে তাহলে বলটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করবে, আর ছুঁড়ে দিলে তার অলরেডি একটা প্রথম থেকেই প্রাথমিক গতি থাকবে। আমরা কিন্তু প্রাথমিক গতি প্রথমে আছে সেটা ধরছি না, সেই জন্যই বারবার ওই কথাটা রিপিট করছি, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু। ইংরেজিতেও যখন লিখবে when a body falling freely from rest, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস বুঝতে পারছি যে আমি এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে যে হালকা বস্তু হোক আর ভারী বস্তু হোক, দু রকমের বস্তুই কিন্তু যখন উপর থেকে নিচে পড়ে তারা সমান দ্রুততায় নিচে পড়ে, মানে অর্থাৎ
তারা একই সময়ের মধ্যে নিচে এসে পৌঁছায়, তাদের সময় কারো বেশি লাগে না, কারো কম লাগে না। এই এক্সপেরিমেন্টটা গ্যালিলিও করেছিলেন। গ্যালিলিওর এই যে সূত্র, এটা তো নিউটনের পরীক্ষা বললাম, গ্যালিলিও একটা কাজ করেছিলেন। গ্যালিলিও তো ইটালিতে থাকতেন। ইটালিতে পিসা শহরে একটা বিখ্যাত হেলানো মিনার আছে। হ্যাঁ, পিসার হেলানো মিনার বলা হয়, লিনিং টাওয়ার অফ পিসা। সেই লিনিং টাওয়ারের মাথা থেকে তিনি একটা 100 পাউন্ডের বল আর একটা 10 পাউন্ডের বল, দুটো লোহার নেট বল নিয়েছিলেন। একটা 10 পাউন্ডের বল মোটামুটি 10 পাউন্ড, রাফলি 4.5 কেজির মতো ওজন, আর 100 পাউন্ড মানে 45 কেজির মতো ওজন। এই দুটো বল নিয়ে ওই পিসার হেলানো মিনারের একদম ছাদে উঠেছিলেন। সেই ছাদে উঠে দুটো বলকে উপর থেকে একসঙ্গে যখন ফেলা হলো, আশপাশে যত লোক ছিল সবাই দেখলো যে দুটো বল একই সময়ে ভূমি স্পর্শ করছে। অর্থাৎ লোহার বলগুলোর জাড্যের তুলনায় এই বাতাসের বাধাটা নেহাতি অকিঞ্চিতকর, মানে বাধাটা কোনোভাবেই কাজ করছে না। মানে যে বাধাটা কাজ করছে সেটা বিশেষ উল্লেখযোগ্য নয় লোহার বলের ক্ষেত্রে, জাড্যের ক্ষেত্রে। ফলে সেই দুটো বল 10 পাউন্ড বল, 10 পাউন্ড ওজনের বল এবং 100 পাউন্ড ভরের বল, ওজন নয় ভর বলা উচিত। তা এই দুটো ভরের বলই কিন্তু একই সময় ভূমি স্পর্শ করছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু ওই একই কথাটা বলতে পারি যে এভরি বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট আন্ডার গ্র্যাভিটি ফলস উইথ ইকুয়াল র্যাপিডিটি। আচ্ছা, এটা তো গেল প্রথম সূত্রটা। এবং দ্বিতীয় সূত্রটাতে আসি। দ্বিতীয় সূত্রটা আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ওই কেউ একটা প্রশ্ন করলে যে স্যার প্রথমটা সমানুপাতিক, শুধু দ্বিতীয়টা বর্গের সঙ্গে সমানুপাতিক, এই সমানুপাতিক কেন, ব্যস্তানুপাতিক নয় কেন? হ্যাঁ, এগুলো প্রমাণ করবো কি করে? এগুলো প্রমাণ করবার জন্য যে এটা করা যেতে পারে আর কি, যে চিন্তা ভাবনাটা করা যেতে পারে, সেটা হচ্ছে তোমরা ক্লাস 7-এ ত্বরণ কাকে বলে পড়েছিলে, তাই তো? ত্বরণ এ সেটা কি ছিল? অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই সময় টি। যারা ইংরেজিতে লিখছো তাদের মুখে বলে দিচ্ছে, একটু লিখে নাও, কারণ আমার লিখতে গেলে আরো সময় যাবে। একই ভার্সন। ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনে অন্তিম বেগ হচ্ছে ফাইনাল ভেলোসিটি, প্রাথমিক বেগ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর সময় হচ্ছে টি। এটা জানতে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে এইবার ভি মাইনাস ইউ ইকুয়াল টু তাহলে এটি, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সমীকরণটাও ক্লাস 7-এ লিখেছিলে এবং বোধহয় কটা অঙ্কও করিয়েছিলাম, যেটুকু আমার মনে পড়ছে। তা এইবার দেখো, তোমাদের সূত্রগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই একটা কথা বলা আছে, স্থিরাবস্থা থেকে কোনো অবাধে পতনশীল বস্তু। এবার স্থিরাবস্থা থেকে কথাটার মানে কি? স্থিরাবস্থা থেকে কথাটার মানে হচ্ছে যে বস্তুটা, অর্থাৎ ওই ইউটা যেটা প্রাথমিক বেগ, এই প্রাথমিক বেগের মান তাহলে কত না, প্রাথমিক বেগের মান তাহলে 0। যেহেতু স্থিরাবস্থা থেকে বস্তুটি যাত্রা করছে, তাই ইউ ইকুয়াল টু 0। অর্থাৎ যেহেতু তোমার বস্তুটা, the body is starting its journey from rest, so u equal to 0। u equal to 0 যদি এখানে বসাই তাহলে সম্পর্কটা কি দাঁড়ায়? v equal to at। তাহলে v equal to at, এটা কি? এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখানে কি ত্বরণ? এখানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একবার বলে দেবেন কোন জায়গাটা বলবো? যা বস্তু থেকে বস্তু, ইংরেজিতে একবার কি বললেন বলে দিন তো। ইংরেজিতে বলবো? ইংরেজিতে বলতে বলছো না বাংলায়? ইংরেজি। আচ্ছা, দেখো এবার, since the body is starting from rest, since the body is starting its fall বা starting its journey from rest, therefore u equal to 0। নিজেটা গুছিয়ে লেখো না, একটা এমন কিছু তো কথা নয়। মানেটা বুঝতে পেরেছো তো ম্যাডাম?
হ্যাঁ স্যার। তাহলে ইউ যদি 0 বসাই এখানে, তাহলে রিলেশনটা কি দাঁড়ালো? ইউ ইকুয়াল টু 80, ঠিক তো? এবার আমরা অনেক জায়গাতেই পড়েছি এরকম, এ প্রপোর্শনাল টু বি হলে এ ইকুয়াল টু কে বি, যেখানে কি এটা একটা কনস্ট্যান্ট। এই জিনিস এরকম সম্পর্ক দেখেছি তো। তাহলে এ ইকুয়াল টু কে বি যদি তোমায় দেওয়া থাকে, সেইখান থেকে তাহলে তুমি এ প্রপোর্শনাল টু বি সেটা বলতে পারো। তোমার ধরো একটা সম্পর্ক দেওয়া আছে ইকুয়াল টু কে বি, যেটা বলেই দেওয়া হচ্ছে কে এটা কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমি এ আর বি প্রপোর্শনাল বলতে পারি। ঠিক একই যুক্তিতে তাহলে ভি, এই রিলেশনটাই যদি এর জায়গায় জি বসাই, তাহলে আমার রিলেশনটা ভি ইকুয়াল টু জিটি হবে। তাহলে ভি ইকুয়াল টু জিটি মানে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি, সিন্স জি ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ জিটা হচ্ছে ধ্রুবক। জিটা যেহেতু ধ্রুবক, সেই জন্য সময়ের সঙ্গে বেগটা হচ্ছে সমানুপাতিক। প্রথম সূত্র হলো। দ্বিতীয় সূত্রের কথা তো তাই, যে তোমার যে বেগ অর্জন করে স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু, যে বেগ অর্জন করে তা পতনকালের সঙ্গে সমানুপাতিক, তাই তো? তা পতনকালের সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, বুঝতে পারলাম না, আরেকবার বলো। জিটা কি লিখেছেন? এটা জিটা কি লিখেছেন স্যার? এই এই জিটা জিটা। কোন জি? এই জি না এই জি? হ্যাঁ, এই জিটা লেখা আছে অভিকর্ষ সূত্র। নিচেরটা ব্র্যাকেটে লিখেছেন। সিন্স জি ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। বাংলায় হচ্ছে যেহেতু জি ধ্রুবক রাশি, কনস্ট্যান্টের বাংলাতে হচ্ছে ধ্রুবক রাশি। আমি যেটা ইংরেজিতে লিখছি বা যেটা বাংলায় লিখছি তার সঙ্গে সঙ্গে অন্য ভার্সনটাও কিন্তু বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করলে কিন্তু সেটা পেয়ে যাবে। নিজেদের একটুখানি অ্যালার্ট থাকতে হবে। বেশ, এই অবধি ক্লিয়ার? তাহলে সেকেন্ড ল অলরেডি আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি একটা উদাহরণ দিয়েও দেখাবো, চিন্তা নেই। এই এই জায়গাটা মুছে দিই বোর্ডটা। হ্যাঁ স্যার। বেশ, যেমন ধরো আমাদের সম্পর্ক কি পেলাম? ভি ইকুয়াল টু জিটি, এই সম্পর্কটা পেলাম যখন একটা বস্তু অবাধে পড়ছে, এই সম্পর্কটা পেয়েছি। তলা উপর থেকে তলায় নামছে, জি ত্বরণ নিয়ে। জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের স্ট্যান্ডার্ড মান হচ্ছে এইটা। তাহলে 1 সেকেন্ড সময় পরে বেগ কত হবে? v1 ধরে লিখলাম, তাহলে 9.8 ইন্টু 1 এত মিটার পার সেকেন্ড, মানে 9.8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সময় পরে বেগ মানে ভেলোসিটি, সেটা ধরো v2, তাহলে সেটা 9.8 ইন্টু 2 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু বেগটা তার মানে বাড়তে থাকছে। 2 সেকেন্ড পরে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে কোনো একটা বস্তু যদি 10 সেকেন্ড ধরে পড়ে, এই 10 সেকেন্ড বাদে তার বেগ কত হবে? 98 মিটার পার সেকেন্ড। বুঝতেই পারছো আস্তে আস্তে তার বেগ কত বেড়ে যাবে। তার মানে যত সময় যাবে সে আরো বেশি বেগ নিয়ে তোমার মাথায় এসে পড়বে। তোমার মাথায় তুমি খুব সাধারণভাবেই ভাবতে পারো, ধরো একটা ছোট্ট ইটের টুকরো, ছোট্ট ইটের টুকরো তোমার মাথার ঠিক উপরে, এই ধরো তো এই হাতটা তোমার মাথা, এই হাতের উপরে এরকম হাইট থেকে তোমার মাথায় ফেলাবো, এইখান থেকে এইটুকু পড়লো, তোমার মাথায় কিছু লাগবে না। কিন্তু এই ইটের টুকরোটাই যদি একতলা বাড়ির মাথা থেকে, ছাদ থেকে ফেলা হয়, তোমার মাথা ফুড়ে ওটা ইটের টুকরোটা ঢুকে যাবে। কেন না? ওই ওই ছোট ইটের টুকরোটাই তো ফেলেছে, ঢুকে যাচ্ছে কেন না? তার বেগ এতটাই বেড়ে গেছে ওই ছাদ থেকে আশপাশে, তা তোমার ওই অতিরিক্ত গতিশক্তি নিয়ে তোমার মাথা যখন স্পর্শ করছে, তোমার মাথা ফুঁড়ে ইটের টুকরোটা ঢুকে যাচ্ছে, বেগ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা মুছে দিলাম।
নেক্সট 3 নম্বর সূত্রটা বুঝতে গেলে আমাদের এই একটা সূত্রের সাহায্য নিতে হবে। এই সূত্রটা তোমরা এখনো শেখোনি, ক্লাস 9-এ উঠে শিখবে। কেউ কেউ হয়তো শিখে ফেলেছো যারা একটু বেশি পড়াশোনা করছো, কিন্তু বেশিরভাগ তোমাদের জানা নেই a ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এত বড় সূত্র এখনো তোমরা শেখোনি। শুধুমাত্র তৃতীয় সূত্রটা কোথা থেকে আসছে সেটা প্রমাণ করবার জন্য আমি এটা লিখলাম। এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, traversed distance। টিটা তো বুঝতে পারছো সময়, টাইম। ইউ কি? প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। এ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। আর এস হয়ে গেছে, টি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, এ হয়ে গেছে, আর কিছু নেই, এই চারটে। এইবার আমি যখন কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলছি সেটাকে উচ্চতা বলি। তো উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে লিখি। তাহলে অতিক্রান্ত দূরত্বটাই তো আমার উচ্চতা। তাই আমরা এইখানে এস যে রাশিটা আছে সেটার বদলে এইচ বসাবো। আচ্ছা, ত্বরণ এ যেটা লিখেছি সেইটার বদলে আমরা কি বসাবো না অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি দিয়ে লেখা হয়? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ছোট হাতে জি দিয়ে লেখা হয়। তাহলে এইখানে এ আছে, এই এটার বদলে আমরা জি বসাবো। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইটুকু জাস্ট চেঞ্জ করলাম। এবার এপাশে এসো, এপাশে দেখো। এবার যখন ইউ ইকুয়াল টু 0, when u equal to 0, তাহলে h equal to 0 into t plus half gt square। তাহলে h equal to তাহলে শুধু half gt square, এইটুকুই রইল। দেখো বুঝতে অসুবিধা হয়নি? তাহলে h equal to half gt square মানে h equal to half g, এই পার্টটা আলাদা করলাম, আর t স্কয়ার। তাহলে g যদি ধ্রুবক রাশি হয়, আগেরটাই আমরা দেখেছিলাম, আগের এক্সপ্রেশনটায় b equal to gt ছিল, মনে করে দেখো, এবং g টাকে ধ্রুবক রাশি বলে b is proportional to t লিখতে পেরেছিলাম, ঠিক তো? তাহলে g যদি ধ্রুবক রাশি হয় তাহলে g/2 সেটাও ধ্রুবক রাশি, আপত্তি নেই তোমাদের? তাহলে g/2 যদি ধ্রুবক রাশি হয় তাহলে এখান থেকে লিখতে পারি h is proportional to t স্কয়ার। h is proportional to t স্কয়ার, যেখানে হাফ g হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে ওই যে তৃতীয় সূত্রটা, যে অবাধে স্থিরাবস্থা থেকে অভিকর্ষণ ত্বরণে অবাধে পতনশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে বা যে পথ অবরোহণ করে তা পতনকালের বর্গের সঙ্গে সমানুপাতিক। কেউ একজন প্রশ্ন করেছিল যে স্যার কোথা থেকে এলো হঠাৎ করে বর্গের সঙ্গে কেন সমানুপাতিক হলো? সে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন বর্গের সঙ্গে সমানুপাতিক। আমি এইটা প্রমাণটা দেখাতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে তোমাদের এই s equal to ut plus half at square এই সম্পর্কটা তোমাদের সিলেবাস ভুক্ত নয়, কিন্তু তাও তোমরা জানতে চাইলে বলে দেখিয়ে দিলাম। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা এবার একটা এক্সাম্পল নিয়ে একটুখানি মানে ভাবনা চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা মুছে দিলাম, এগুলো সব মুছে দিলাম। দেখো এবার
আচ্ছা, এবার বোর্ডটা একটু বেশি পরিষ্কার লাগছে না? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ গতকাল স্যার। আলোচনা জেনে রেখে। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, দেখো h ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। h ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে জি এর ভ্যালু তো হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই যদি হবে তাহলে h ইকুয়াল টু, স্যার বাম দিকটা একটু অন্ধকার লাগছে, হ্যাঁ বলো। বোঝা যাচ্ছে না। বাম দিকটা একটু অন্ধকার লাগছে, বাঁ দিকটা। অন্ধকার লাগছে? হ্যাঁ স্যার। আচ্ছা একটু কষ্ট করে দেখো, কারণ রিফ্লেকশন এলে তখন আর কিছুই দেখতে পারবে না। 9.8 ইন্টু টি স্কোয়ার, h ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, এইটা আমাদের সম্পর্ক দাঁড়ালো। এইবার when t ইকুয়াল টু 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ধরে কোনো একটা বস্তু পড়েছে, তার 1 সেকেন্ড ধরে সেই বস্তুটা পতন ঘটেছে, তখন h ইকুয়াল টু কি দাঁড়াবে? 4.9 ইন্টু 1 স্কোয়ার এত মিটার, মানে হচ্ছে 4.9 মিটার, মানে 1 সেকেন্ডে বস্তুটা 4.9 মিটার, মানে প্রায় 5 মিটার মতো পড়েছে। when t ইকুয়াল টু 2 সেকেন্ডস, তখন h ইকুয়াল টু কি হবে? 4.9 ইন্টু 2 স্কোয়ার, কারণ t স্কোয়ার আছে এত মিটার, কারণ 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 4.9 করো, 4 9 36, সাথে 3 4 16 আর 3 19, 19.6 মিটার। আর when t equal to 3 seconds, তাহলে h কি দাঁড়াবে? h equal to 4.9 ইন্টু 3 স্কোয়ার এত মিটার ইকুয়াল টু 4.9 ইন্টু 9 মিটার, গুণ করলে 9 9 81 আর 8, 4 9 36 আর 8 44, 44.1 মিটার। তাহলে দেখো 1 সেকেন্ডে 4.9 মিটার গেল, 2 সেকেন্ডে 19.6 মিটার গেল, 3 সেকেন্ডে 44.1 মিটার গেল, অর্থাৎ 1 সেকেন্ড পরে সে দেখা যাবে 4.9 মিটার অতিক্রম করেছে, 2 সেকেন্ড পরে সে 19.6 মিটার অতিক্রম করেছে। তাহলে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এই সময়টুকুর মধ্যে সে নিশ্চয়ই 19.6 মাইনাস 4.9 এত মিটার অতিক্রম করেছে। এটা হচ্ছে মানে ফ্রম 1 সেকেন্ড টু 2 সেকেন্ডস, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের ভিতর এই দূরত্ব সে অতিক্রম করলো। সেটা বিয়োগ করলে কত হবে? 10 11 12 13 14 15 16 7, এদিকে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 14.7 মিটার। তাহলে দেখো এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যে সময়টা, সেটাও তো 1 সেকেন্ড সময়। প্রথম 1 সেকেন্ডে 4.9 মিটার গেল, দ্বিতীয় 1 সেকেন্ডে 14.7 মিটার গেল, তার মানে বেশি দূরত্ব অতিক্রম করলো। আবার দেখি এইটার ক্ষেত্রে কি হয়, এইটার বেলায় কি হয়? এইটার বেলায় 2 সেকেন্ডে গেছিল 19.6, 3 সেকেন্ডের মাথায় 44.1, তাহলে তৃতীয় সেকেন্ডে কতটা গেছে? এটা তো এইটা না লিখে এক কাজ করে লিখি, এটা লিখি দ্বিতীয় সেকেন্ডে, সরি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এইখানে যেটা করি সেটা হচ্ছে এই 44.1 থেকে 19.6 বিয়োগ করি এত মিটার, এটা বিয়োগ করলে কত দাঁড়ায়? 7 8 9 10 11, মানে 5, এইখানে 10 মানে 4 2 2, 24.5 মিটার। এইটা তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। স্যার এখানে কিছু বুঝতে পারছি না। বেশ, দেখছি, দাঁড়াও। এবার বুঝতে পারছো? এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বুঝতে পারছো? প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4.9, দ্বিতীয় সেকেন্ডে 14.7, তৃতীয় সেকেন্ডে 24.5। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যত সময় যাচ্ছে তত তোমার অতিক্রান্ত দূরত্ব বেড়ে বেড়ে যাচ্ছে। একই সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাচ্ছে, কারণ কি? তার বেগ বাড়ছে বলে। বেগ বাড়ছে কেন? না, সে ত্বরণ নিয়ে নামছে বলে। ত্বরণ নিয়ে নামলেই তার বেগ বাড়বে। ক্লিয়ার?
আজকের ক্লাস স্যার অতিক্রান্ত দূরত্বকে কি বলে ইংলিশে? ট্রাভার্স ডিস্টেন্স। এতবার তো বলছি কথাটা, লিখেও ছিলাম দু এক জায়গায়। ডিস্টেন্স কভার্ড লিখতে পারো, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাক। এইটার যেটুকু সামান্য পোর্শন বাকি আছে একটা জায়গায়, সেইটা বা এই পরের চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন আলোচনা করবো নেক্সট ক্লাসে। তোমাদের এই জায়গাটা পড়ে নিও, পরে যদি কোথাও সমস্যা থাকে আমি আগে প্রশ্ন করে নিও পরের দিন। মিস এসে গেছেন, তোমরা থাকো, আমি লিভ করছি মিটিংটা, মিস তারপর ঢুকবেন। বেশ, স্যার বলো কি? স্যার বলছি আগের দিনের থেকে একটা কোশ্চেন আছে আমার। বলো বলো। স্যার আপনি বলেছিলেন যে আগের দিনে ইউজিক্যাল টু জি। স্যার হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার হ্যাঁ স্যার আপনি বলেছিলেন যে আর স্কোয়ার মানে আরটা কমলে জি এর মান বাড়বে, তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে স্যার? পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হবে। স্যার শূন্য কি করে হবে, কারণ তাহলে তো জি এর মান বাড়ার কথা এখানে। আমি দেখো, তুমি মেরুই বলো আর কি বলে নিরক্ষরেখাই বলো, আমরা কিন্তু দুটো কেসই কিন্তু পৃথিবীর সারফেসের উপর কল্পনা করেছিলাম। অর্থাৎ মেরু মেরুর ক্ষেত্রেও কিন্তু তোমার পৃথিবীর উপরে, নিরক্ষরেখার ক্ষেত্রেও কিন্তু পৃথিবীর তলের উপরে। আমরা কিন্তু পৃথিবীর ভিতরে অভ্যন্তরের মধ্যে ঢুকিনি। পৃথিবীর অভ্যন্তরের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে, সেই নিয়মটা আমরা শিখিনি এখন। পৃথিবীর গোলকাকৃতি যে আকার, সেই আকারটা কম বেশি হলে তখন অভিকর্ষ ত্বরণের মানে যে হেরফের হয় সেটা আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, 1/r স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তাই জন্য আর যেখানে কম অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান বেশি, আর যেখানে বেশি অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সেখানে জি এর মান কম। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, তোমরা সবাই লিভ মিটিং করে একবার জয়েন মিটিং করো।